কিভাবে টিকে থাকলো, সাস্টেন করলো, তার কি কি উপাদান আপনারা হয়তো এখন অনেকেই জানেন কি কি উপাদান তার সাথে যুক্ত ছিল। তো আমি দেখলাম যে বাংলাদেশে সাংবাদিকতার, যেটাকে আমরা একটা তথাকথিত মানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নানানভাবে সংজ্ঞায়িত করে থাকি, তার বাইরে একটা একটা বিশেষ ধরন হয়তো ডেভেলপ করছে। আমি আপনাদের সাথে কয়েকটা কেসের কথা বলবো প্রথমত। সেই কেসগুলোর উদাহরণ একটু ব্যাখ্যা করে তারপরে আমি বলবো যে আমি খুবই নিবিড়ভাবে 22 জন সাংবাদিকের সাথে আমরা একটা ইন্টারভিউ করেছি। যদিও সেই যাদেরকে আমরা ইন্টারভিউ করেছি তারা সবাই বাংলাদেশের প্রধান প্রধান মিডিয়া হাউসের একদম টপ লেভেলের কিছু সাংবাদিক, এবং আমি তাদের কারোর নাম এবং পরিচয় আপনাদেরকে বলবো না, কারণ তাদের নিরাপত্তা এবং গোপনীয়তা সেই দুটোই আমাদের রক্ষা করা দায়িত্ব। তো সেই সাক্ষাৎকারের পরে, মানে সাক্ষাৎকারের আলোচনার পরে তো আমরা সাক্ষাৎকারে কি পেলাম, তারপরে আমি যেটা করবো তিনটা ধাপে আসলে, তারপরে যেটা করবো সেটা হলো যে এর থিওরিটিক্যাল এবং হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন কি দাঁড়াতে পারে, জার্নালিজম বলতে আমরা আসলে কি বুঝি, এবং কেন আজকের এই বিশেষ ধারার সাংবাদিকতাকে আমরা শিকারী সাংবাদিকতা নামে চিহ্নিত করছি, এবং এই প্রবণতাটা কি কি ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। মানে তিনটা ধারা, তিনটা অংশের সেকশন। প্রথম সেকশন হচ্ছে যে কয়েকটা কেস, দ্বিতীয় সেকশন হচ্ছে যে এই কেস অ্যানালিসিস করার পরে আমরা যখন সাংবাদিকদের সাথে কথা বলছি তখন কি আমরা পেলাম, এবং তৃতীয় পর্যায় হলো যে এর তাত্ত্বিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা, যে কারণে আজকে শিকারী সাংবাদিকতা বলছি। তো প্রথম কেস হলো আপনাদের খুবই প্রমিনেন্ট একটা কেস, আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় স্লাইড আমি একটা দেখাচ্ছি। এই স্লাইডটা হয়তো আপনারা সবার মনে থাকার কথা। এই স্লাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়ে কি করুন, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাকে মাছ মাংস এবং স্বাধীনতা চাই। কথাটা তো ধরেন যে যখন এটা ঘটনাটা ঘটছে 23 সালের 26শে মার্চে এই ফটোকার্ডটা প্রথম আলো ছিল। আমি তো অডিয়েন্সে একটু সাইলেন্স আশা করতে পারি, কিংবা ক্যামেরাম্যান বা অন্যরা যারা আছেন একটু সাইলেন্স আশা করতে পারি। থ্যাংক ইউ। তো এই কেসটা আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে ফটোকার্ডের মধ্যে ভুলটা কোথায় আছে, আদৌ কি কোনো ভুল আছে? এই ফটোকার্ড ছাপা হওয়ার সাথে সাথে সরকার এবং মিডিয়ার একটা অংশ খুবই সোচ্চার হয়ে উঠল যে প্রথম আলো রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে। এবং দ্বিতীয় দিনে আপনি দেখবেন যে 71 টিভি একটা রিপোর্ট করেছে 10 টাকার বিনিময়ে একজন একটা বাচ্চা ছেলেকে দিয়ে মিথ্যা বলিয়েছে প্রথম আলো। তো এখন ছবিটার দিকে যদি আপনি খেয়াল করেন, এই ছবিটার মিনিংটা কি, এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কি মিন করতে পারে? একজন ক্যামেরাম্যান যখন ক্যামেরা ফোকাস করে, সেই ফোকাসটা কোথায় আছে? আপনি দেখেন ক্যামেরা ফোকাসটা আছে কিন্তু আপনার আমাদের মনুমেন্টের উপরে, এবং যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে সেই বাচ্চাটার কোনো ফ্রন্টাল ইমেজ এটা না। তার মানে ফোকাস করছে কি অন্য কিছু, এবং একটা স্টেটমেন্ট হাজির করছে ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। এবং এই কথাটা তখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের মানুষরা খেতে পাচ্ছে না, এবং এটা হাজার হাজার শেয়ার হতে শুরু করেছে। ফলে প্রথম আলো টার্গেটেড হয়ে গেল, এবং প্রথম আলোর বিরুদ্ধে নেমে পড়লো একই সাথে এডিটর্স গিল্ড, 71 টিভি, সময় টিভি এবং আরো অনেকগুলো টিভি। এবং তারা বললো যে এই রাষ্ট্রবিরোধী তৎপরতার জন্য প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে, শুধু ক্ষমা চাইলে হবে না, তাদেরকে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। এবং আমরা দেখবো যে 10 এপ্রিল প্রথম আলোর বিরুদ্ধে পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন প্রথম আলো শুধু আওয়ামী লীগের শত্রু না, প্রথম আলো দেশ এবং জনগণের শত্রু, প্রথম আলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা শক্তি। এবং তারপরে মামলা হচ্ছে, মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং আরো অনেক কিছু। তো এই যে প্রবণতা, যে একটা যেটা কোনো নিউজ না
সেটাকে একটা নিউজ হিসেবে হাজির করলো প্রথম ইত্তেফাক ৭১ প্রথমত, এবং তারপরে অন্যান্য মিডিয়াগুলো একসাথে তাল মেলালো। এডিটর্স গিল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভেন শিক্ষক সমিতি আরও হাজার হাজার সমিতি একসাথে নেমে পড়লো প্রথম আলোকে ঘায়েল করতে। দ্বিতীয় একটা ঘটনার কথা আপনাদেরকে বলি, যে দ্বিতীয় ঘটনাটা আমি এই এলাকায় সংক্ষেপে আলোচনা করবো, কারণ আমি একটু তাত্ত্বিক আলোচনাটা থেকে বেশি যেতে চাইবো, পরের ঘটনা থেকে বেশি যেতে চাইবো। দ্বিতীয় ঘটনাটা আপনারা খেয়াল করেন যে হেফাজতের তৎকালীন আমির মামুনুল হক, তাকে রিসোর্টে ধরা হলো এবং তার সাথে একজন নারী ছিল নারায়ণগঞ্জের কোনো এক রিসোর্টে। এবং এই যখন ধরা হচ্ছে, খুব ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই সময় ওখানে আওয়ামী লীগের লোকজন আছে, ছাত্রলীগের লোকজন আছে, গোয়েন্দা সংস্থার লোকজন আছে, এবং একটা প্ল্যানফুল ইভেন্ট। এটা হচ্ছে এপ্রিলের ৩ তারিখে, কিন্তু ঘটনার সূত্রপাত কিন্তু সেদিন না, এটা হচ্ছে ২১ সালের আবার ২১ সালের ২৬শে মার্চের ঘটনা। এদিন কি ঘটেছে? ২১ সালের ২৬শে মার্চে এবং তার আগেও মামুনুল হক নরেন্দ্র মোদী যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আসছেন এটার প্রতিবাদ দেখিয়েছেন। তিনি যে একা নেমেছেন ব্যাপারটা এরকম না, আমরা অনেকেই নেমেছি। নরেন্দ্র মোদীকে আমরা মনে করি যে তিনি হচ্ছেন একজন বুচার, সেই গুজরাটের কসাই, এবং উনি ভয়ানকভাবে মুসলিম বিদ্বেষী, এবং এক অর্থে আমরা এখন জানি যে উনি বাংলাদেশ বিদ্বেষী বটে। আর কারো তো ভুল থাকার কোনো কারণ নেই যে উনি বাংলাদেশ বিদ্বেষী। বাংলাদেশের স্বাধীনতাকে উনি সম্মান করেন না, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না, এই বিষয়ে তো আর আমাদের কারো কোনো দ্বিধা কিংবা সন্দেহের কোনো অবকাশ থাকার কথা না। ফলে সারা বাংলাদেশে একটা প্রোটেস্ট করেছে, এবং এর মধ্যে মামুনুল হক তিনিও প্রোটেস্টে সামিল হয়েছেন। ২৬শে মার্চে তারা একটা বড় প্রোটেস্ট করেছে এখানে ঢাকা শহরে বাইতুল মুকাররমের সামনে, এবং আমাদের এদিকে আরো চিটাগং পর্যন্ত নানান জায়গায়। এবং ওই দিনের যে প্রোটেস্ট র্যালিগুলো হয়েছে, সেই প্রোটেস্ট র্যালিগুলোতে ইনফ্যাক্ট ১৯ জনকে খুন করে ফেলা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে ১৯ জন ২৬শে মার্চের ঘটনায়। কিন্তু এই ঘটনায় কিন্তু যে, এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ২৬শে মার্চে উনি যখন বাইতুল মুকাররমের সামনে কথা বলছেন, তো তিনি তখন বলছেন যে যদি সরকার আমাদের কথা না শোনে বাংলাদেশ হয় আফগান। তো এরকম কথা বলার পরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। স্ট্র্যাটেজি যেটা নেওয়া হচ্ছে সেটা হলো যে তার ব্যক্তির জীবন, সেই ব্যক্তি জীবনের ঘটনাকে ফোকাসে নিয়ে আসা হচ্ছে। প্রথমত গোয়েন্দা সংস্থা, ছাত্রলীগ, যুবলীগ এরা যুক্ত থেকেছে, সাংবাদিকরা ওখানে সামিল ছিল। এবং ওই দিন যখন সন্ধ্যার সময় মামুনুল হক ওই রিসোর্ট থেকে ছাড়া পাচ্ছেন, এই সময় উনি ফোন কলে একটা পার্সোনাল ফোনে তার বউকে একটা ফোন করে যে এখানে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম, আমি বেরিয়ে এসে আমি ফিরে এসে তোমাকে বিস্তারিত বলছি। এই ফোন কলটা ইন্টারসেপ্ট করা হয়, এবং ৩ তারিখে রাতের বেলায় বোধহয় ৩-৪ ঘন্টা পরে এই যে ফোন কলটা, যে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম এটা বুঝেছি, আমি এসে ব্যাখ্যা করছি, এই কথাটা আবার ৭১ টিভি প্রচার করে। কথা হলো যে ৭১ টিভি এই ইনফরমেশনটা কোথায় পেল? একটা পার্সোনাল ফোন কল, আমি আমার বউকে ফোন করছি, সেই ফোন কল কোথায় পেল? কে সরবরাহ করে? তার মানে দাঁড়ায় যে প্রথম আলো ইত্তেফাক সরাসরি আপনার যুক্ত ছিল হলো যে এই নিউজ ম্যানুফ্যাকচারিং, এবং মামুনুল হককে শায়েস্তা করতে হবে এই তৎপরতার সাথে। মামুনুল হককে শায়েস্তা করতে হবে কেন? আপনারা দেখবেন যে কওমি জননী হয়েছেন শেখ হাসিনা থেকে শুরু করে নানা কিছু হয়েছে, হেফাজতে ইসলামকে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু মামুনুল হক যখন আমির হলেন তারপর থেকে উনি একটু সমালোচনামূলক কথাবার্তা বলতে শুরু করেছেন। ফলে উনি টার্গেটেড হতে শুরু করেছেন, এবং ২১ সালের ২৬শে মার্চের পরে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যে মামুনুল হক আর সরকারের কথা শুনছে না। ফলে এই ভদ্রলোককে এবার শায়েস্তা করতে হবে। ফলে এই ঘটনা হলো, তার কেলেঙ্কারিকরণ ঘটলো, যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা উচিত বা অনুচিত, সরকার যদি মনে করে এই প্রতিবাদের কারণ উচিত, তাহলে সেটা করতে পারে, কিন্তু তা না করে একটা নারী কেলেঙ্কারিকে তাকে যুক্ত করে ফেলা হবে। এবং আপনারা যদি রিপোর্ট কাভারেজ গুলো দেখেন যে কিভাবে শব্দগুলো, বাক্যগুলো
টুইস্ট করা হচ্ছে যে মামুনের কয়টা বউ, কতগুলোর সাথে তার সম্পর্ক থেকে শুরু করে নানান কিছু খুবই ইন্টারেস্টিং আপনি এই ব্যাংকগুলো পেতে থাকবেন। তো মামুনের দোষ যাই থাক না কেন যে আগের ঘটনায়, কিন্তু যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে শাস্তি করার প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা ছিল এড়ানো। এরপরের আরেকটা কেস আপনি যদি দেখেন যে যে এরপরের কেসটা আপনি যদি দেখেন, সেটা আমি বলবো যে আনভিরের মুনিয়া মারার কেস ঘটনা। এই ঘটনাতে কি ঘটেছে যে ওই একই সালে 21 সালের অগাস্ট মাসের 3 তারিখে আমরা একটা দেখলাম যে একটা গুলশানের একটা হোটেল, একটা পশ একটা বাংলোতে কিংবা ফ্ল্যাটে একটা ডেড বডি, একটা কিশোরী মেয়ের ডেড বডি, এবং সেই ডেড বডি আমরা জানতে পারলাম যে এ হচ্ছে আনভিরের প্রেমিকা ছিল। তো মারা গেছে যে কারণে সে কথাগুলো আপনারা জানেন সবাই। যে এবং এই ডেড বডি পাওয়ার পরে আমাদের মিডিয়ার কাজটা কি করেছে, প্রথম যে স্টোরি তারা মেক করেছে যে একটা মেয়ে একটা ফ্ল্যাটে সুইসাইড করেছে। কোথাও বলা হয়নি যে এই সুইসাইডের সাথে যুক্ত কেউ ছিল কি ছিল না। সোশ্যাল মিডিয়াতে আপনারা যখন কথা বলতে শুরু করেছেন যে বসুন্ধরার এমডি আনভিরের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল, তখন কয়েকটা মিডিয়ায় আনভিরের নাম আসেনি তখনও। কোনো এক প্রখ্যাত কর্পোরেট হাউসের এমডি প্রেমিকা বলে বলা হচ্ছে, এরকম কয়েকটা মিডিয়া বলল, তখনও কিন্তু আনভিরের নাম আসেনি। তারপর যখন আরো কথা উঠলো তখন আনভিরের নাম মিডিয়াতে চলে আসলো। এরপরে আনভিরের নাম আসার পরে শুরু হলো একটা উল্টো চরিত্র হননের প্রক্রিয়া। আপনি দেখবেন যে বেশ কিছু মিডিয়া যে মুনিয়া তার বোনের লোভী হয়েছে থেকে শুরু করে, মুনিয়া কিভাবে অর্থ বাগিয়ে নিত থেকে শুরু করে, মুনিয়ার আরো কত প্রেম ছিল, সেইগুলো দেশ রূপান্তর এবং কয়েকটা মিডিয়া একটানা রিপোর্ট করতেছে। এবং মজা হচ্ছে যে মুনিয়ার বোন একটা মামলা করেছিল, সেই মামলায় আনভিরকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই আনভিরকে কিন্তু একবারও, তারপরে 3 মাসে আনভিরকে একবারও পুলিশ ইন্টারোগেট করেনি। এবং ফাইনালি যখন এফআইআর করেছে তখন আনভিরের নামটা বাদ পড়ে গেছে। তো এই যে আনভিরের নামটা বাদ পড়ে গেল এবং মুনিয়ার চরিত্র হনন করা হলো। একজন বলেন যে যদি আমি সাংবাদিকতার এথিক্সের কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে যে মারা যায়, যে খুন হয়, মূলত একজন সাংবাদিকের অবস্থান হওয়ার কথা তার পক্ষে দাঁড়িয়ে। কিন্তু আমাদের বেশিরভাগ মিডিয়া কি করলো, তারা আনভিরের অবস্থান নিল এবং মুনিয়া কত বড় অপরাধী এবং দুশ্চরিত্র এবং অর্থলোভী তার পরিবার, এই গল্পটা বলতে শুরু করলো। এবং মূল যে ফোকাসের জায়গাটা থাকা দরকার, যে আনভির কিভাবে তাকে ফোর্স করেছে, কিভাবে তাকে হুমকি দিয়েছে, যে রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ব্যাপারগুলো তারা হাইড করে দেয়। তো এটা আরেকটা কেস, এবং আমরা মিডিয়া অ্যানালিসিস করে দেখেছি যে কি পরিমাণ রিপোর্ট সেখানে ছাপা হয়েছে। এরপরে চতুর্থ যে কেসটা আমরা অ্যানালিসিস করেছি, সেই কেসটা হলো আপনার পরিমনির কেস। পরিমনির কেসও ঘটছে আপনার এই 21 সালে পরিমনির কেসটা ঘটছে। যে পরিমনির ঘটনাটা কি ছিল, পরিমনির বাড়িতে হঠাৎ র্যাব একদল সাংবাদিক নিয়ে, এবং সবগুলো ঘটনা, আমি যে ঘটনাগুলো বলছি সবগুলো প্রাইম টাইম নিউজকে টার্গেট করে করা হয়েছে, যে লাইভ প্রচার করা হচ্ছে, পরিমনির ঘটনা লাইভ প্রচার করা হচ্ছে, মামুনুল হকের ঘটনা লাইভ প্রচার, রিসোর্ট লাইভ প্রচার করা হচ্ছে, সবই লাইভ প্রচার করা হচ্ছে। এবং এই যে পরিমনির ঘটনাটা ঘটলো, যে পরিমনির বাড়িতে তারা মাদক অনুসন্ধানে গেল, এবং সে সাথে এক গাদা সাংবাদিক, ক্যামেরাম্যান, একটা হুলস্থুল কাণ্ড। আমার ধারণা যে পরিমনিকে থানায় ডাকলেই তো যেতে পারতো, যে তোমার নামে এরকম অভিযোগ আছে, কিংবা একজন বা দুজন পুলিশ যে এটা করতে পারো। কিন্তু একটা বিশাল ঘটনা ঘটলো, যে পরিমনির বাড়িতে যে তার সকল কিছু তছনছ করা হলো, এবং পরিমনিও তখন আশ্রয় চেয়ে বসলো তার ফলোয়ার এবং ফ্যানদের কাছে। এবং পরিমনির বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে সে তার বাড়িতে ড্রাগ পাওয়া গেছে। এবং তারপরে রিপোর্ট হতে শুরু করলো মিডিয়াগুলোতে। লক্ষ্য করবেন যে পরিমনি বাড়িতে প্রতিদিন, এটা কি নাইট
এটা কি নাইট ক্লাব নাকি বাসাবাড়ি?